আপনাতেই আমি, সিজন 2। লেখনীতে ইশিকা ইসলাম ঈশা, পর্ব 10। চারদিকে ডিজে গানে সবাই মেতে উঠেছে। রীতি সবার উত্তেজনা দেখে অবাক হয়ে আছে। সবাই কত উৎসাহ নিয়ে শুনছে। রীতি কিছুটা ভয়ে ভয়ে বলল, মেঘ, মনে হয় না আমার এখানে গান গাওয়া উচিত নয়? মেঘ রেখে তাকালো রীতির দিকে। রীতি মেঘের তাকানো দেখে কাচুমাচু করে বলল, এভাবে তাকাস কেন? তুই কি বাল? সবাই ওর গান না, ওর শরীর দেখতে ইন্টারেস্ট। রীতি শুকনো ঢোক গিলে বলল, ছি, কি বলিস বাল? বলছি না, দেখ ছেলেরা কেমন করে তাকিয়ে আছে। রীতি আশেপাশে তাকিয়ে বুঝলো আসলে তাই। তবে দূর থেকে অভিক আর মিলনকে দেখে গেল তাদের দিকে তাকিয়ে আছে। রীতি চোখ ফিরিয়ে বলল, শোন, গান না গাইলে হয় না? থাপ্পড় চিনিস? দিব? তুই কত খারাপ। ওই ভয়ঙ্কর রাক্ষস আর তুই দুইটাই এক। একজন দেয় আরেকজন ভয় দেখায়। রীতির কথা মেঘ ফিক করে হেসে বলল, কি রে, তোর বর কোথায়? বরের কথা মনে পড়ছে বুঝি? যা, আমি দোয়া করলাম তোর বর আজ তোকে কোলে নিয়ে ঘুরবে। বর কথাটি শুনে রীতি চমকে ওঠে। মৃদু কণ্ঠে বলল, দোয়া করছিস নাকি বরদোয়া করছিস? মেঘ রীতির এমন ভীতু মুখ দেখে এসে বলল, আহারে, তীব্র চৌধুরীকে দেখিসনি এই পর্যন্ত। এটুকু মানতে আমার ভীষণ কষ্ট হয়। চুপ কর, রাক্ষসের নাম নিবি না। দেখ, এসব ভুলে যা যে উনি কেউ হয় আমার। কিছুটা ভীত গলায় বলে থামল রীতি। তীব্র, এই নামটা যথেষ্ট বুকের ধুকপুকনি বাড়ানোর জন্য। মেঘ তবুও বলল, তুই তো জানিসই না, চারদিকে শুধু তীব্র চৌধুরীর গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষ করে মেয়েরা। অর্ধেক মেয়েরা তো পার্টিতে কেজিখানে মেকআপ মেখেছে তীব্র চৌধুরীর আশায়। যাই বল রূপ, আপুর জন্মদিন হলেও মেয়েরা পেরে এসেছে তীব্র চৌধুরীর আশায়। রীতি কিছুটা বিরক্ত হয়ে বলল, কি শুরু করেছিস বলতো? ওই মানুষটার নামও আমার সামনে নিবি না। বিড়বিড় করে বলল, নামটাই যথেষ্ট কাউকে ভয় দেখানোর জন্য। আচ্ছা বাদ দে, চল এবার তোর পালা। বাদ দে না মেঘ, আমি গান গাইব না। মেঘ এবার রেগে বলল, ওই অর্ধনগ্ন জ্যাকুলিন মহিলা তোকে এত কথা শোনালো, এরপরও যাবি না? আল্লাহ তোকে কি দিয়ে বানাইছে? দূর, যা ইচ্ছা কর। আমি কে যে আমার কথা শুনবি? থাক, আমি গেলাম। মেঘ রেগে মেগে সোজা গিয়ে দাঁড়ালো ভাইয়ের কাছে। মিলন বলে রাগি মুখ দেখে বলল, কি রে, কার সাথে ঝগড়া করে এলি? ভাই, আমি বাসায় যাব। এখনই? হ্যাঁ, চল, না গেলে আমি একাই যাব। বলে কিছু দূর হেঁটেই থেমে গেল। মুখে ফুটে উঠল মিষ্টি হাসি। পেছনে ঘুরে দৌড়ে স্টেজের কাছে গিয়ে দাঁড়ালো। ভেসে এলো হৃদির মুগ্ধকর কণ্ঠস্বর। লা মুঝে দর্দ কে কাবিল বানা দিয়া, बाहों को कश्तियों का साहिल बना दिया, बेचैनियां सामत के सारे जमाने की, जब कुछ ना बन सका तो मेरा दिल बना दिया ও সাথী। ম্যাজেন্টা আর কালো কম্বিনেশনের শাড়ি পরিহিত শ্যামলা মায়াবতী মেয়েটাকে দেখে মেঘের মনে হলো এই স্বয়ং রং যেন আল্লাহ বিশেষ করে এদের জন্যই বানিয়েছে। আর হৃদি ছোট মুখের আদলে ঢেকে দিয়েছে মায়া, যেন মায়ার সমুদ্র। ডাগর ডোগর ঘন পল্লবে ঢাকা মায়াবী চোখ। এই চোখে যে কারো মন কাড়তে সক্ষম, যেন বিশেষ কোনো সৌন্দর্য নিয়ে পৃথিবীতে এসেছে মেয়েটা। তবে ঠোঁটের কোণে হাসিটা আজ রংহীন লাগছে। নাজমা চৌধুরী হৃদিকে দেখে চরম অবাক হলেও তিনি হৃদির গান শুনে খুব খুশি হলেন। মনে মনে ভাবলো, একদম মায়ের মতো হয়েছে, সেরা সুন্দরী, যা সবার দেখার ঊর্ধ্বে। বাকিরাও বেশ অবাক হয়েছে হৃদির গান শুনে। শুনেছে হৃদি ভালো গান করে, কিন্তু এত ভালো হয়তো আশাই করেনি। হৃদির গান শেষ হতেই করতালিতে মুখরিত হলো চারপাশ। হৃদি অবাক হয়ে সবাইকে দেখলো। রূপ ছুটে এসে বলল, কি সুন্দর গান করে হৃদি, খুব ভালো হয়েছে। রাইফা, খুব ভালো লাগলো তোমার গান, মাঝে মধ্যে আমাদের শোনাইলেও তো পারো। হৃদি মুচকি হাসলো। সবাই হৃদির প্রশংসায় পঞ্চমুখ। তা দেখে নিয়া নামের রমণীর চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। একটু পর মনে মনে কিছু একটা ভেবে বাঁকা হাসলো। পার্টিতে যে যার মতো এখন এনজয় করছে। ঘুরতে সময় তখন অনেকটা। সবাই রূপকে কেক কাটার জন্য বলছে, কিন্তু রূপ চুপচাপ দাঁড়িয়েছে, অপেক্ষা করছে। আরফিন রূপের মাথায় হাত বুলিয়ে বলল, কেক কাটো মাননি, তীব্র হয়তো আসবে না। রূপ টলমল চোখে বলল, তীব্র ভাইয়ে প্রমিস করেছিল আমার এবারে জন্মদিনে আসবে। হৃদি রূপের মুখের দিকে তাকালো। রূপের মুখটা মলিন দেখে হৃদির মায়া হলো। যদিও সে চায় তীব্র নামক মানুষটা না আসুক, তবে রূপের দিকে তাকিয়ে কেন জানি মনে হলো সে আসুক। মিষ্টি মেয়েটার মুখে জোরপূর্বক হাসিটা না থেকে মন থেকে হাসিটা আসুক। জন্মদিনে মেয়েটার মুখে উজ্জ্বল হাসি ফুটুক। আরফিন দীর্ঘশ্বাস ফেলে আরও কিছুক্ষণ অপেক্ষা করে ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে প্রায় 12টা বাজতে গেল। আরফিন এবার বলল, এবার তোমার কেক কেটে নেওয়া উচিত মামুনি, তীব্র হয়তো। আরফিনের কথা শেষ না হতেই শশা করে পরপর দুটি গাড়ি এসে থামলো চৌধুরী বাড়ির প্রাঙ্গণে। চকচকে কালো মার্সিডিস গাড়ির দিকে দৃষ্টি সবার। সবাই মুখে বিস্ময় নিয়ে হাঁ হয়ে আছে। হৃদি গাড়ি দেখে ভয়ে দাদির পিছনে মাথা নুয়ে দাঁড়ালো। মনে মনে দোয়া পড়ে ফু দিল।
সেদিনের পর তীব্র আর জিনভূত নিয়ে জ্যোৎস্না আপার কথা সব মিলে হৃদি এখন বেশ ভয়ে আছে। হৃদির ধারণা তীব্র শরীরে তেনারা বাস করে, তাই তো সবার থেকে দূরে আর রাগ করে। কি ভয়ঙ্কর! হৃদি দাদির পিছনে লুকিয়ে মৃদু কাঁপছে। অদ্ভুতভাবে তীব্রর ঘ্রাণ এসে নাকে লাগছে। মনে হচ্ছে এখনই হয়তো পরপর থাপ্পড় পড়বে। এদিকে কালো মার্সিডিজ গাড়ি থেকে কালো স্যুট পরিতে তীব্রকে দেখে রূপের মুখে হাসি ফুটে উঠল। এগিয়ে আসতে আসতে গম্ভীর স্বরে বলল, শুভ জন্মদিন রূপালী। রূপ খুশিতে গদগদ হয়ে বলল, ধন্যবাদ। তীব্রর এন্ট্রিতে যেন চারদিকে গুঞ্জক শুরু হয়েছে। মেয়েরা পায় না চোখ দিয়ে গিলে খায়। তীব্র কালো চশমা আড়ালে আশেপাশে নজর বুলালো। তীব্র লাবিবকে ইশারা করতেই লাবিব ফিসফিস করে কিছু বলে সরে গেল। এদিকে রূপ কেক কেটে সবাইকে খাইয়ে দিল। তীব্রকে খাওয়াতে গেলেও তীব্র না খেলো না খাওয়ালো। এতে রূপের মন কিছুটা খারাপ হলেও সে খুশি যে তীব্র এসেছে। তীব্র ভিড় দেখে বিরক্ত হয়ে চলে যেতে চেয়েও কয়েক পা পিছিয়ে গেল। থমকে গিয়ে দাঁড়ালো স্থির হয়ে। দুহাত পকেটে গুজে তাকালো হৃদির দিকে। দাদি সরে যাওয়াতে স্পষ্ট দেখা যাচ্ছে চোখ মুখ খিচে বিড়বিড় করে কিছু বলছে। পাতলা ঠোঁট জোড়া অনবরত কিছু জব করছে। তীব্র ঠোঁটের কোণে কালো তিলটার দিকে তাকিয়ে এগিয়ে গেল হৃদির দিকে। এদিকে হৃদি তীব্রর ভয়ে ভীত হয়ে বারবার দোয়া পড়ছে আর বলছে, আল্লাহ, ও ভয়ঙ্কর রাক্ষস আমার সামনে যেন না আসুক। কিন্তু হৃদির দোয়া কবুল হলো না। তীব্রর কড়া পারফিউমের ঘ্রাণ খুব কাছ থেকে পেতেই চট করে তাকালো হৃদি। আতঙ্কে হৃদি জমে গেছে। তীব্র ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। হৃদি নত মস্তিষ্কে শুধু দেখলো তীব্রর কালো ব্র্যান্ডের সুজ। ভয়ে মৃদু কাঁপছে হৃদির শরীর। এই বুঝি জ্ঞান হারলো। কিন্তু হুট করে হৃদির সামনে এসে দাঁড়ালো নাজমা চৌধুরী। বেশ খুশি মনে বলল, তুই আসবি আমি ভাবতেও পারিনি। তীব্র দাদির দিকে তাকিয়ে বলল, এসেছি কারণ আমার ব্যক্তিগত কিছু দরকার আছে। তোর ব্যক্তিগত কথাই বলবো আমি। কোথায় থাকিস, কী করিস কিছু বলিস না আমাকে। আমার যে চিন্তা হয় এটা কবে বুঝবি তুই? তীব্র গম্ভীর কণ্ঠে বলল, চিন্তা করার জন্য যে আছে সে করবে। তোমার বয়স হয়েছে এখন, বেশি চিন্তা করে প্রেশার বাড়ানো কি দরকার? নাজমা চৌধুরী তীব্রর দিকে অসহায় মুখে তাকালো। তোর সাথে আমার কিছু কথা আছে, যা বড়টা খুব জরুরি। আমি চাই তোর সাথে রূপের। ও কোথায়? নাজমা চৌধুরী কিছু না বুঝে হকচকিয়ে অবাক হয়ে বলল, কে কোথায়? তীব্র আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। স্টেজ থেকে নেমে বাসার দিকে গেল। নাজমা চৌধুরী তখনও অবাক হয়ে তাকিয়ে রইল। করে পুরো গ্লাস পানি শেষ করে টেবিলে রাখলো হৃদি। ভয় এখনও তার শরীর মৃদু কাঁপছে। এখন দাদি তার সামনে আসতেই হৃদি এক প্রকার লুকিয়ে পালিয়ে এসেছে ওখান থেকে। হৃদির ভাবতে এখন অবাক লাগে, ভয়ঙ্কর রাক্ষসটা তার সামনে দাঁড়িয়েছিল। দুজনের মধ্যে দূরত্ব ছিল বেশ, তবুও হৃদির মনে হচ্ছিল তীব্র তাকিয়ে দেখছে। হৃদি রুমে যাওয়ার জন্য ঘুরতেই চমকে উঠল, আপনি এখানে? হ্যাঁ, আসলে তোমাকে সরি বলতে এসেছিলাম। তখনকার বিহেভিয়ারের জন্য আমি দুঃখিত রিতা। হৃদি খানিকটা অবাক হলেও বলল, সমস্যা নেই আপু, আমি কিছু মনে করিনি। সত্যি বলছো, তুমি কিছু মনে করনি? না আপু, তুমি খুব ভালো করে দি, খুব মিষ্টি তুমি। কথাটা বলে নিয়া কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যেতে হৃদি বলল, এ কি আপু, আপনার কি হয়েছে? নিয়া মলিন মুখে বলল, তোমাকে অপমান করার শাস্তি দিয়েছে আল্লাহ। দেখো না, পাটা মচকে গেছে। হৃদি ব্যথিত সুরে বলল, প্লিজ এভাবে বলবেন না আপু, আমি রূপা আপুকে ডেকে নিয়ে আসি। নিয়া সাথে সাথেই বলল, না আসলে আজ রূপের জন্মদিন, তাই আমি চাই না ওর সমস্যা হোক। তুমি আমার একটা কাজ করবে? কি কাজ আপু? ওইদিকে আমার ফ্রেন্ডরা আছে সবাই, ওদের একটু ডেকে দিবে প্লিজ? খুব ব্যথা করছে হৃদি, প্লিজ একটু হেল্প করো, ওদের ডেকে দাও। আমি যাচ্ছি আপু, আপনি বসুন। হৃদি খালি জায়গায় গিয়ে দেখলো কেউ নেই। পুল সাইডের দিকে কিছুটা অন্ধকার। হৃদি একটু সামনে এগিয়ে কাউকে খুঁজতে যেতেই হুট করে কেউ হৃদির মুখ চেপে ধরলো। এক হাত সারি সরিয়ে পেটে রাখতে শোনা গেল কারো কণ্ঠস্বর, নিয়ার সাথে টক্কর, এখন বুঝবে কেমন লাগে। হৃদি চমকে ওঠে নিয়ার কথায়। নিয়া মেয়েটি হৃদির সামনে এসে দাঁড়ালো। এক হাতে হৃদির মুখ চেপে বলল, খুব শখ না নিয়ার সাথে টক্কর নেওয়ার? আজ তোকে বোঝাবো নিয়ার সাথে টক্কর নেওয়ার ফল কি হয়। এই শায়ের, তোর নাকি কালিনীর বডি ফিগার ভালো লেগেছে, তাহলে আর ওয়েট করছিস কেন, যা এনজয় কর। নিয়ার কথা শুনে হৃদির চোখ ভিজে উঠল। মুখ চেপে ধরায় কোনো কথা বলতে পারছে না, তবে ছটফট করতে লাগলো। হৃদি নিজের সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে তেড়ে গিয়ে থাপ্পড় বসালো নিয়ার গালে। ছি, তুমি এত নিচে নামতে পারো? এক্ষুনি আমি সবাইকে বলবো তোমরা কতটা নিচু। কথা বলে হৃদি কয়েক পা যেতে চুলের মুঠি ধরে শক্ত করে চেপে ধরল নিয়া। পরপর কয়েকটা থাপ্পড় মেরে বলল, বলার অবস্থায় থাকলে তো বলবি। খুব সাহস তাই না? এই শায়ের, যা, এর সাথে যা করার কর। শায়ের শয়তানি এসে বলল, থ্যাঙ্কস দোস্ত, একদম সেক্সি ফিগার মাইরি। কথাটা বলে হৃদিকে ছুতে যেতে হৃদি ধাক্কা দিয়ে সরিয়ে পালাতে চাইলো। নিয়ে আবারও চুলের মুঠি ধরে থাপ্পড় মেরে দিল। তার সামলাতে না পেরে হৃদি উষ্টে পড়ল মেঝেতে। মেঝেতে বসে আর্তনাদ করে উঠল, আহ আম্মু।
পাকা মেঝে জোরে পড়ায় হাতের কোণে ছিলে রক্ত পড়তে লাগলো। নিয়া রিদিকে ওই অবস্থায় কাটা চাকা চেপে ধরে মাথাটা দেয়ালের সাথে চেপে ধরলো। রিদি আর্তনাদ করার আগেই চেপে ধরল রিদির মুখ। রিদি যন্ত্রণায় ছটফট করে উঠল, ব্যথায় কোকিয়ে উঠল পুরো শরীর। অনবরত পানি পড়তে লাগলো চোখ থেকে, মাথা ঝিমঝিম করে উঠল, নিঃশ্বাস নিতেও কষ্ট হলো। তবুও নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতেই শোনা গেল কারো পায়ের খটখট শব্দ। শায়ের কারো আসার আওয়াজ শুনে রিদিকে নিয়ে অন্ধকারে কিছুটা ঢুকে গেল। অন্ধকার থেকে হালকা আলোয় বাইরে দেখা গেল ভেতরের দিকটা খুটখুটে অন্ধকার। অন্ধকারে একটা অব্যয় এসে দাঁড়ালো সুইমিং পুলের দিকে। নিয়া শায়ের অব্যয়টি চিনতে না পারলেও চোখে চেয়ে দেখলো বিশালাহিদি রম্ভয়টি এক পুরুষের অব্যয়। রিদি চিনতে ভুল হলো না মানুষটাকে। হাজারো যন্ত্রণায় ছটফট করতে করতে হৃদের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। নিয়া আর শায়ের দৃষ্টি তখনও সেই মানুষটার দিকে। তীব্র যন্ত্রণা ছটফট করে উঠে সেই শক্তি প্রয়োগ করে নিয়ার হাত কামড়ে সাথে সাথে চেঁচিয়ে উঠল, রাক্ষস মশাই! বা! ব্যথায় জর্জরিত কণ্ঠ প্রতিধ্বনি তুলে পৌঁছলো সে অব্যয়ের কানে। কিছু সময় স্থির হয়ে হুট করে পিছিয়ে ফিরল। অব্যয়টাকে পিছিয়ে ফিরতে দেখে নিয়া শায়ের ঘাবড়ে গেল। এবার অব্যয়টি চপল পায়ে অন্ধকারের দিকে আসতেই রিদিকে ছেড়ে দিল নিয়া। শায়ের তবুও নিজের আলসা মেটাতে রিদির দিকে ঝুঁকতেই নিয়া শায়েরকে বলল, এদিকে আসছে, শালা ভাগ। শায়ের দেখলো অব্যয়টি বেশ কাছেই চলে এসেছে, তাই আর অপেক্ষা না করে রিদিকে ছেড়ে পিছনের দিকে অন্ধকারে মিশে গেল। এদিকে রিদি ছাড়া পেতেই কোনো মতে উঠে ছুটে এসে জড়িয়ে ধরল সে অব্যয়টিকে। তীব্র চমকালো, থমকালো, কয়েক পা পিছিয়ে গিয়েও নিজেকে সামলে নিল। তীব্র অবাক হওয়ার মাঝেই ভেসে এলো কারো মৃদু কণ্ঠস্বর, রাক্ষস মশাই, আমাকে মারবেন না প্লিজ। ওরা আজ অনেক মেরেছে, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে আর মারবেন না রাক্ষস মশ। কথাটি বলে হৃদি ঢলে পড়ল তীব্রর বুকে। তীব্র বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে রইল হৃদির দিকে।